আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে গতকাল শিবির একটা অসভ্য ফেসবুক পোস্ট ছেড়েছে। সেটা আবার আওয়ামী লীগের সমর্থকরা একেবারে সমস্বরে সবাই এটার নিন্দা জানাচ্ছে। এখান থেকে আমরা অন্তত এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশ থেকে সভ্যতা এখনো উঠে যায়নি। আসলে বাংলাদেশে যতদিন এই আওয়ামী লীগ থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, ততদিন বাংলাদেশে কিন্তু অসভ্যতার আপনার যত ধরনের অসভ্যতা আসবে সবগুলোর প্রতিবাদ হবে এবং সময় সুযোগে অসভ্যতাকে কিন্তু ধ্বংস করা হবে। আমি যে জন্য কথা বলতে এসেছি সেটা হলো, দেখুন, এই 24-এ যে জঙ্গি কোয়ালিশনটা হলো, সেই জঙ্গি কোয়ালিশনের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই 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 নিম্ন শ্রেণীর ইতরগুলা, যাদেরকে ছাপড়ি বলা হচ্ছে, যাদেরকে সবকিছু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরা যে শক্তিটা আপনার পেল, এটা কিন্তু এই গালিগালাজের শক্তি। কিন্তু গালিগালাজকে ব্যবহার করে ওরা এই শক্তিটা তৈরি করলো। একদিকে ধর্ম আর একদিকে গালিগালাজ, অর্থাৎ সবগুলা ধর্মের মধ্যে যত আপনার ঋণাত্মক শক্তি জোগাড় করা যায় সেটা গালিগালাজ। এবং এরা তো খুনি, এরা 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 কত ধরনের খুন করেছে। 24-এ জঙ্গি জঙ্গি আন্দোলন চলাকালে জঙ্গিরাই তো জঙ্গিদের মেরে ফেলেছে। এই আবু সাইদ, মুগ্ধ, এগুলা সব তো জঙ্গিরাই মেরেছে। এদের এদের দুজনকে কিন্তু জঙ্গিরা মেরেছে। ওই আবু সাইদকে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে, তারপর জঙ্গিরা টেনে নিয়ে গিয়ে মাথার পেছনে আপনার থেতলিয়ে ওকে মেরে ফেলেছে। এই নাটকগুলো আমরা জানি সবাই। কিন্তু যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই জঙ্গিদের কিন্তু গায়ে লাগে। তারেক রহমান সাহেব যে ক্ষমতায়, বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায়, এটা কিন্তু জঙ্গিগুলার গায়ে লাগে। আপনি ঢাকা শহরের সবচেয়ে আপনার কুৎসিততম জঙ্গি হলো ফুয়াদ আর শাহরিয়ার, তারপরে আপনার মাসুদ, এগুলা হলো ঢাকা শহরের কুৎসিততম জঙ্গি। এই জঙ্গিদের কিন্তু গায়ে লাগে। ওদের কথাবার্তা দেখলে বুঝবেন, ওদের মনে হয় যে ওরা যেখানেই যা বলুক, টকশো করুক, এটা ওদের বিছুটি লাগানো আছে গায়ের মধ্যে। ধুতরা পাতার বিষ ওদের চামড়ায় কিন্তু জ্বলছে। কেন জ্বলে জানেন? কারণ হলো ওরা ভাবে যে এই 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 উত্থান ঘটাইলাম আমরা, আমাদের জন্য বিএনপি আজ বিজয়ী। এখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, আমরা এখনো রাষ্ট্র ক্ষমতায় না। ওদের এই কষ্টটা খুব লাগে। লাগার কারণে ওরা নানানভাবে কিন্তু জানান দেয়। শুধু এই অসভ্যতাটা না, এবং এইটার এই এই জিনিসটা খুব বেশি নাও থামতে পারে। অর্থাৎ এখনো শফিক, বিশেষ করে শফিক বা উচ্চ স্তরের জঙ্গিরা কিছুটা সচেতন আছে বলে, এবং ওরা মারামারিটা কম করছে। কিন্তু ওদের অন্তরে কিন্তু ওই জিনিসটা রয়ে গেছে যে এটা আমাদের সাজানো গোছানো দেশ, মানে বাগান ছিল, এই বাগানের ফল খাচ্ছে বিএনপি। এটা কিন্তু ওদের ওদের অন্তরে রয়ে গেছে। আর বিএনপি এবং তারেক রহমান সাহেবকে কিন্তু যে জিনিসটা বুঝতে হবে যে একটা জঙ্গি উত্থানের মাধ্যমে এই জঙ্গিদের পক্ষে বা বিএনপি সহ বাংলাদেশের যারা এই পক্ষে আছে, অর্থাৎ বাংলাদেশের মূল ধারার পক্ষে নাই, যারা সরাসরি স্বাধীনতা বিরোধী অথবা যারা মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু আন্তরিকতার সাথে সেটা বলতে পারে না, যেমন বিএনপি, তাদের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের মধ্যে অভ্যন্তরীণ একটা ক্ষমতার বন্দোবস্তের মাধ্যমে তারেক রহমান সাহেব কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে প্রধানমন্ত্রী হিসাবে। এই জিনিসটা তারেক রহমান সাহেব যদি মাথায় রাখেন, ভবিষ্যতে ওনার জন্য ভালো হবে। কিন্তু ওনার আম্মা বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা, ইনারা কিন্তু দেশের সব মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে কিন্তু ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এবং যেসব নির্বাচন নিয়ে অনেকে বিতর্ক করে, সেগুলাতেও কিন্তু সবার জন্য দারুণ মুক্ত ছিল। অর্থাৎ সেটা 18-র নির্বাচন বলুন, 20-এর নির্বাচন বলুন, 14-র নির্বাচন বলুন, এই নির্বাচনগুলোতে
সকল রাজনৈতিক দলের জন্য কিন্তু উন্মুক্ত ছিল। কেউ অংশগ্রহণ করেছে, কেউ অংশগ্রহণ করেনি। একমাত্র এই 26-এ ইউনূস যে নির্বাচনী খেলা খেললো, সেখানে তারা আওয়ামী লীগকে আপনার এই নির্বাচনটাতে অংশগ্রহণ করতে দেয়নি। আওয়ামী লীগ কিন্তু এটা বলেনি যে আমার তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আমার নিরপেক্ষ সরকার লাগবে, এগুলো বলে নাই। আওয়ামী লীগ চাইছিল ইউনূস যে নির্বাচন দিচ্ছে সেটাতেই অংশগ্রহণ করতে, কারণ ততদিনে আওয়ামী লীগের পক্ষে কিন্তু আপনার জনসমর্থন বেড়ে গিয়েছিল। কোন রকম একটা ইলেকশনে দাঁড়াতে পারলে আওয়ামী লীগ অনেকগুলো সিট পেত সংসদে, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগকে দেয় নাই। তো তারেক রহমান সাহেব যদি এটা বরাবর মনে রাখেন কোন কোন একটা নির্বাচনে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেটা ভবিষ্যতে ওনার জন্য ভালো হবে। তা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, দেখুন এই 24-এর মূল জঙ্গিদের সাথে বিএনপির মারপিট সহজে যাবে আমার এটা মনে হয় না। এটা যাবে তারেক রহমান আর শফিক যদি দুইজন সিদ্ধান্ত নেয়ার মতো সেই বুদ্ধি তাদের আছে যে যতই হোক আমাদের নিজেদের স্বার্থে এই মারামারিগুলোকে আমরা বাড়তে দিব না। কিন্তু এখানে শফিক বা মূল জঙ্গিদের কিন্তু ক্ষতি মেনে নিয়ে কিন্তু এই শান্তিটা প্রতিষ্ঠিত করতে হবে, কারণ তারা তো সত্যিকার অর্থে এই ওয়াকার আর শফিক মিলেই তো 24-এর জঙ্গি উত্থানের মূল মূল দায়িত্বে ছিল, মূল নেতৃত্বে, মূল শক্তি। তারেক রহমান শক্তি দিয়েছেন, তিনি মাসল দিয়েছেন, পেশি শক্তি দিয়েছেন, কিন্তু মূল কলা কৌশল সবকিছু কিন্তু ইয়ের ছিল, এই ওয়াকার এবং শফিকের ছিল। যার কারণে ওয়াকার ওই 5 আগস্ট সাংবাদিকদের সামনে বের হয়ে বারবার আমিরে জামাতে কথা বলছিল। তো হ্যাঁ, না তারেক রহমানের ইয়েটাকে তারা খাটো করে দেখবে না। তারেক রহমানও পেছন থেকে এই জঙ্গি আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন এবং বিএনপি তো তাকেই এই জঙ্গি আন্দোলনের নায়ক মনে করে। যাই হোক, এখানে আরো কিছু বলা যায়, সেদিকে না বলি, কিন্তু আসলে মূল এই জঙ্গিরা 24-এর যে অর্থাৎ জামাত, হেফাজত এবং এবং গুপ্ত, এখন যাদেরকে গুপ্ত বলা হচ্ছে, এবং আমরা এটাও জানি যে ঢাকা শহরের 2 লক্ষ টোকাইকে তারা নিয়ে গিয়েছিল, নিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। তো তারা ওদের পর্যায়ের উন্মত্ততা তো ছাত্র দলের ছেলে মেয়েরা করতে পারবে না। বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা নেতাকর্মী, তারা তো আসলে এই ট্রেনিং প্রাপ্ত জঙ্গি না। তাহলে বিজয়ের যে 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 অহংকার, সেটা তো জঙ্গিদের কাছে, বিএনপির কাছে না। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে, জঙ্গিরা যে ভাবছে যে আমরা তো পরাজিত হলাম, সেখান থেকে আসলে এটার মীমাংসা কি হয় না। আমি মনে করি যে হয় না। হয়তো এটা সময়ে হয়েও যেতে পারে, আমি এটাও বিশ্বাস করি না যে এটা দিয়ে অনেক কিছু হবে। কিন্তু আমাদের কিছু দীর্ঘমেয়াদী জিনিস আমরা যদি দেখি, দেখুন যে কোনো সমাজ জঙ্গি যারা নিজেরা প্রোডাক্ট করে, যেখানে জঙ্গি হলো একটা অন্যতম প্রধান শিল্প, যেমন পাকিস্তান, অর্থাৎ যারা জঙ্গি তৈরি করে, যারা জঙ্গিদের আপনার সহযোগিতা করে, তারা কিন্তু অনেক বেশি জঙ্গি খুন করে। আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারত তো জঙ্গি তৈরি করে না। ভারতে কিন্তু 20-22 কোটি মুসলমান আছে। ভারত কিন্তু বিশ্বের অন্যতম প্রধান 2 বা 3 নাম্বার মুসলিম প্রধান দেশ। এটা কিন্তু জঙ্গিরা ভুলে যায়। ওরা যখন ভারতের সাথে যত ধরনের অসভ্যতা করে, ওরা কিন্তু 22 কোটি মুসলমানের কথা ভুলে যায়। আবার ওই 22 কোটি মুসলমান, ওরা যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে, ওদের অত ভয়ের কিছু নাই, ওরা কিন্তু আরামে জীবন যাপন করছে। যেটা বলছিলাম যে ভারতে 22 কোটি মুসলমান আছে ঠিকই, দেখেন ভারত যেহেতু গণতান্ত্রিক, তারা যেহেতু জঙ্গি আপনার পদাস করে না, ভারত কত জঙ্গি খুন করেছে আপনি হিসাব করে দেখুন তো। আমি দেখেছি ভারত যে পরিমাণ জঙ্গি খুন করেছে, তার চেয়ে বেশি জঙ্গি খুন করেছে কিন্তু সৌদি আরব। অথচ পাকিস্তান কিন্তু অনেক বেশি জঙ্গি খুন করেছে। পাকিস্তান অন্তত 10-20 হাজার জঙ্গি খুন করেছে। তাছাড়া পাকিস্তানে যে প্রতি সপ্তাহে শিয়ারা সুন্নিদের মারে, সুন্নিরা শিয়াদের মারে, ওইখানে যে 50-60 জন প্রতি সপ্তাহে মরে যায়, সেটাও তো জঙ্গিবাদেরই ফল। রাষ্ট্রটা জঙ্গিবাদকে অফিসিয়ালি গ্রহণ করার ফলেই তো এটা হয়েছে। তাহলে দেখুন জঙ্গিবাদ দিয়ে রাষ্ট্র চালালে কি অবস্থা হয়, এটা পাকিস্তানের দিকে তাকিয়েই তো সবার শিখে ফেলা উচিত। কিন্তু যেসব জঙ্গি আপনার ধ্বংস হয়ে গেছে, তাদের মগজ ধ্বংস হয়ে গেছে, যেমন মাহমুদুর রহমান, পিনাকি, পিনাকি অবশ্য আরো কমপ্লিকেটেড, ইলিয়াস, তারপরে শাহরিয়ার, ফুয়াদ,
মাসুদ, শফিক, এদেরকে কি আমরা কখনো এই জিনিসটা বুঝাতে পারবো যে জঙ্গিদের লালন পালন, জঙ্গিবাদ প্রোডাক্ট, জঙ্গিবাদ নির্ভর রাষ্ট্র গঠন করলে কি ধরনের অশান্তি হয়? ভারতকে সবাই ঘৃণা করে, সেই ভারতে হয়তো এই পর্যন্ত 500-600 জঙ্গি মেরেছে, আক্রমণ করেছে, মেরেছে, এছাড়া তো ভারত মারেনি। আর পাকিস্তান হয়তো 10,000 জঙ্গি মেরেছে। আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন জঙ্গিবাদ যে এই কথাটার মানে একটা অর্থ দাঁড়াইলে হয় যে এই পৃথিবীতে বিশেষ করে মুসলমান দেশগুলার সকল দুঃখের মূলে কিন্তু এই জঙ্গিরা, সকল দুঃখের মূলে এই জঙ্গি ফুয়াদ, জঙ্গি মাসুদ, জঙ্গি শফিক, ছাপড়ির জঙ্গি বলুন, এই আত্মঘাতী জঙ্গি সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি, এগুলো তো সব গুপ্ত জঙ্গি ছিল, তাই না? এগুলো কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে আপনার দুঃখের কারণ, বিশেষ করে মুসলমানদের। কিন্তু সেখানে আরেকটা যেটা দেখা যায় যে এমনও হতে পারে ভারত যেমন 600 জঙ্গি মেরেছে, পাকিস্তান যেমন 10,000 জঙ্গি মেরেছে, এবং বিএনপি এবং জামাত এই দুই পার্টি যদি তারা তাদের 24-এর হিসাব নিকাশ সঠিকভাবে করতে না পারে, মানে 24-এর চাওয়া পাওয়ার হিসাব অর্থাৎ সমঝোতার মাধ্যমে না করতে পারে, তেমনি বিএনপি দ্বারা কিন্তু অসংখ্য জঙ্গি খুন হওয়ার সম্ভাবনা আছে। খুন বলতে আমি বলছি না যে মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রীয় অ্যাকশন নেওয়ার মাধ্যমে যথেষ্ট জঙ্গি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এবং জায়মা রহমানের এবং তারেক রহমানকে নিয়ে যেই অসভ্যতা শিবির করেছে, এইটা আমার কাছে এইরকমই মনে হয়েছে যে জিনিসগুলোকে সহজে আমরা হয়তো ভাবছি যে মানে এটা একটা দিনকে দিন প্রতিক্রিয়া, প্রতিদিনের কিন্তু আমি পাকিস্তান এবং ভারতের জঙ্গি খুনের যে সংখ্যা দেখালাম, সে একইভাবে আওয়ামী লীগ তো আসলে জঙ্গিদের কিছুই করতে পারেনি। সেটা হয়তো এমনও আসতে পারে, সম্ভাবনা আছে, আমি বলছি যে এটা হবে, এটা নাও হতে পারে, যদি তারা জামাত যদি তার বিজয়ে সে যে পেল না কিছু এটা ভুলে যেতে পারে, এবং বিএনপি যদি এই ব্যাপারে সচেতন থাকে, সেটা একটা। আর না হলে বিএনপি দ্বারা, পাকিস্তান দ্বারা যেমন 10,000 জঙ্গি খুন হয়েছে, ভারত দ্বারা ধরুন যেমন 600 জঙ্গি খুন হয়েছে, আওয়ামী লীগ দ্বারা হাতে গোনা 2-4টা খুন হয়েছে, এই 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 বাংলাদেশের জঙ্গিদের মূল ধ্বংসটা কিন্তু আপনার ইয়ে থেকেই আসতে পারে, এই বিএনপি থেকে আসতে পারে, এই সম্ভাবনাটা আছে। তবে এই জঙ্গিগুলা যে বাংলাদেশে কোথায় নামিয়ে নিয়ে আসলো সেটা বলে শেষ করে দিচ্ছি। দেখুন, এটার কিন্তু সব অপকর্মের দায় কিন্তু ইউনূসের ঘাড়ে। সেই জন্য ইউনূস এবং সুশীল নামে যারা, ওদের কোনোভাবেই বাংলাদেশ ক্ষমা করবে না। এখন কালকে আমি ডাস্টবিনকে দেখলাম খালিদ মুহিউদ্দিনের কাছে ইন্টারভিউ দিচ্ছে, এ কিন্তু আর আগের মতো বুক ফুলিয়ে কিন্তু ইউনূসকে এখন আর সে ডিফেন্ড করতে পারছে না। এই ডাস্টবিন শফিক, ইউনূস, দেবপ্রিয়, বদিউল আলম মজুমদার, ইউনূসের ডাকাতের যে দলটা ক্ষমতা নিয়েছিল, এদের বেশিরভাগ, এদের সাথে এবং 24-এর মূল জঙ্গি, এদের কিন্তু বাংলাদেশ কখনো ক্ষমা করবে না, এবং এদের জন্য অত্যন্ত দুঃখের দিন সামনে অপেক্ষা করছে। 22 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তার একদিন পর মানে 23 এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে সোজা সাপটাভাবে বলেছেন বাংলাদেশের জ্বালানি সংকট সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে, এতটাই বাইরে যে লোডশেডিং চলতেই থাকবে। একই দিন সংসদে রুমিন ফারহানা অভিযোগ করেছেন গ্রামে দিনে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে জানালেন গ্রাম ছাড়িয়ে লোডশেডিং ঢাকায় আসছে। গত 2 মাসে ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ছিল অবধারিত, কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের মধ্যে এই সমস্যা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় ভাব। বাস্তবতা তুলে ধরার চেয়ে বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই সংকট ছিল অসাধুদের চক্রান্ত। অবশ্য বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে জ্বালানি সংকটটা বুঝতে পারার কথা নয়, কারণ গণমাধ্যমের খবর হলো বিদ্যুৎ মন্ত্রী আর প্রতিমন্ত্রীর এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা নেই, অথচ গত বেশ কিছুদিন ধরে তেল, গ্যাস আর কয়লার সংকটের কথা নানা মহল থেকে এবং গণমাধ্যমের খবরে প্রকাশিত হচ্ছিল। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্রামে বিদ্যুৎ সোনার হরিণ হয়ে গেছে, একদিকে ডিজেল আর একদিকে বিদ্যুতের অভাবে সেচের মৌসুমে চলছে কৃষকের হাহাকার। তাদের ভরসা এখন বৃষ্টি।
এসএসসি পরীক্ষার মৌসুমে কষ্ট বেড়েছে ছাত্রছাত্রীদের। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে কৃষিতে, যেখানে সেচের অভাবে মাঠের ফসল পুড়ছে এবং সারের অভাবে বন্ধ হয়ে গেছে সরকারি সার কারখানাগুলো। জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাক খাতে, বাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। সরকার সব ধরনের তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে পরিবহন ভাড়া, এলপিজির দাম বাড়াতে বাড়াতে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। জ্বালানি সংকট নিয়ে দাবির পরও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে বললেন, গ্রামে শুধু নয়, এবার ঢাকায়ও চলবে লোডশেডিং। প্রশ্ন হলো, সরকারের মন্ত্রী যে এতদিন সংসদে দাঁড়িয়ে উঁচু গলায় বলে গেলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, রাতারাতি সেই জ্বালানি কোথায় হাওয়া হয়ে গেল? যে ইরান যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকটের ভয়াবহতা বাড়ছে, সেই হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে তা কেউ জানে না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো বসিয়েছে সেগুলো অকেজো করতে লাগবে 6 মাস। প্রশ্ন হলো, সংকটকে এতদিন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে গল্প শোনানো হয়েছিল, সেটি সামনের দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করবে বাংলাদেশকে? এই প্রশ্ন উঠছে কারণ জ্বালানি সংকটের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন হলো, বিশ্ব পরিস্থিতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনায় কি বড় ধরনের কোনো গলদ আছে? সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নেই এবং মজুদ পর্যাপ্ত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় 8.23 লাখ টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছে। সরকারের দাবি অনুযায়ী ডিজেলে অন্তত 50 দিনের এবং অকটেনে প্রায় 93 দিনের চাহিদা মেটানোর মতো সরবরাহ থাকার কথা। সরকার এমন দাবির পর প্রশ্ন উঠছে, যদি মজুদ ঠিকই থাকে তবে পাম্পগুলোতে কেন তেল পাওয়া যাচ্ছে না? কেন মানুষকে তেলের জন্য 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশেষ করে গ্রামে যেখানে যানবাহন কম, সেখানে কেন কৃষকদেরকে মাথায় সেচ যন্ত্র বহন করে পাম্পে পাম্পে ঘুরতে হচ্ছে? এর মধ্যে সরকার সব ধরনের তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে। তাতে পরিবহন ভাড়া সহ মানুষের অনেক খরচ বাড়লেও ডিজেল সংকটের কারণে কৃষকের যে হাহাকার, সেটি কি কমেছে? গণমাধ্যমের শিরোনাম বলছে, তেল নেই, নেই বিদ্যুৎ, বাংলার কৃষকদের ভরসা তাই আল্লাহর বৃষ্টি। কিন্তু বড় মৌসুমের এই সময় যতটা সেচ দরকার তা বৃষ্টিতে পূরণ হয় না, তাই কৃষকদের মধ্যে লেগে গেছে হাহাকার। বাংলাদেশে বড় মৌসুম এখন তার চূড়ান্ত পর্যায়ে, যখন প্রতিটি ধানের জমিতে দরকার পর্যাপ্ত পানি এবং সার। কিন্তু ডিজেল ও বিদ্যুৎ সংকটের কারণে সেচ পাম্পগুলো প্রায় অচল হয়ে পড়েছে। দেশের প্রায় 13 লাখ সেচ পাম্পের 15% ডিজেলে চলে, যার জন্য প্রতি বছর 10 লাখ টন ডিজেল দরকার হয়। ডিজেলের দুষ্প্রাপ্যতা এবং দাম লিটারে 20 টাকা বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ এক লাফে 35 থেকে 40% বেড়ে গেছে। 5 বছর আগে যেখানে প্রতি কেজি বোরো ধানের উৎপাদন খরচ ছিল 16 থেকে 18 টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 28 টাকায়। এর সাথে যোগ হয়েছে সারের তীব্র সংকট। দেশের গ্যাস ভিত্তিক সার কারখানাগুলোর প্রায় সবগুলোই বন্ধ রয়েছে, কারণ সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে। বর্তমানে 5টি সার কারখানার মধ্যে 4টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে ইউরিয়া সারের জন্য বাংলাদেশকে এখন পুরোপুরি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে বিশ্ব বাজারে সারের দাম ইতিমধ্যেই 20 থেকে 28% বেড়েছে। দর্শক, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন লোডশেডিং গ্রামেই বেশি হচ্ছে। এতটা বেশি যে বিদ্যুৎ থাকে না, আসা যাওয়ার মধ্যেই থাকে। অথচ বিদ্যুতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বেশ ভালো। ভালো হওয়ার পরও কেন এত বিদ্যুৎ সংকট? উত্তরটা সহজ। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর হলো, জ্বালানির অভাবে চাহিদা মতো উৎপাদন করতে না পারায় বাড়ছে বিদ্যুতের ঘাটতি, বাড়ছে লোডশেডিংও। তবে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সারা দেশে প্রচন্ড গরমের মধ্যে লোডশেডিংয়ে যখন জনজীবন বিপর্যস্ত, তখন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশের অধিকাংশ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছেন, তখন এই শহরে মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছে।
তবে শহরের বাইরে মানে বিদ্যুৎ মন্ত্রীর এলাকার বাইরে জেলার গ্রামীণ জনপদের চিত্রটি একেবারেই উল্টো। সেখানে ঘন ঘন লোডশেডিং এ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একই চিত্র বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা যশোর সদরও। বিদ্যুৎ সংকট নিয়ে এতদিন সরকার পক্ষ থেকে কিছু বলা না হলেও শেষ পর্যন্ত 23 এপ্রিল সরকার মুখ খুলতে বাধ্য হয়েছে, স্বীকার করেছে সংকটের কথা। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, 23 এপ্রিল বুধবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। সরবরাহ হয়েছে প্রায় 13,000 মেগাওয়াট, এতে প্রায় 2,000 মেগাওয়াট ঘাটতি ছিল। এর মধ্যে গত মঙ্গলবার রাত 12টার পর ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিং আরও বেড়েছে। তীব্র গরমের মধ্যে এই দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। এই আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের বিরোধিতা ছিল, কিন্তু আকালের এই যুগে আদানি বিদ্যুৎ কেন্দ্রগুলো বড় ভরসা হয়ে আছে। কয়লার অভাবে পটুয়াখালীর 1,320 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক উৎপাদন করছে। 22 এপ্রিল গণমাধ্যমের খবর ছিল গ্যাস সহ জ্বালানি সংকটে ছোট বড় 63টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যুগ্ম সচিব উম্মে রেহানা বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উৎস প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটের কারণে পরিস্থিতি চরম চাপে রয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 43% আসে প্রাকৃতিক গ্যাস থেকে এবং এই খাতের মোট উৎপাদন সক্ষমতা 12,154 মেগাওয়াটের বেশি। তবে গ্যাসের অভাবে বর্তমানে এর অর্ধেকের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক দরকার 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র 850 থেকে 900 মিলিয়ন ঘনফুট। দর্শক, একদিন আগেও সরকারের মন্ত্রী দাবি করেছিলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে বললেন জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফার্নেস অয়েল ও ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় সরকার সাশ্রয়ের নীতি নিয়েছে। এই অবস্থায় দেশের 8টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কতই না গালমন্দ করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকছে না দীর্ঘ সময় ধরে। রুমিন ফারহানা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, কোনো কোনো স্থানে